তোলা লাগবে প্রথমে একটা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের দ্বিতীয় দিনে আছি। তো আসো আগের ক্লাসের কিছু রিভিউ আমরা আলোচনা করি। আমরা গত ক্লাসে কোয়ান্টিটি সম্পর্কে আলোচনা করেছিলাম, রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম, ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং কিছু স্পেশাল ভেক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং সেই ভেক্টর কিছু ভেক্টরের আলোচনায় আমরা দুটো বিশেষ ভেক্টরের এখন অবতারণা করব। সেটা হচ্ছে এই দুটো স্পেশাল ভেক্টর সম্পর্কে আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় এই যে দুটো শব্দ আমরা লিখলাম, বিপরীত এবং বিপ্রতীপ, এই ভেক্টর দুটি এক কিনা বা কোথাও সিমিলারিটি আছে কিনা সেটা আমাদের একটু জানার দরকার আছে। যদিও আমরা গত ক্লাসে এই আলোচনাটুকু একটু ড্রপ আউট হয়ে গেছে, আজকের ক্লাসে সেটা আমরা আলোচনা করতে চাই। বিপরীত ভেক্টর আর বিপ্রতীপ ভেক্টর, এটা যদি ইংরেজিতে লেখা হয় শিক্ষার্থীরা, বিপরীত ভেক্টরের ইংরেজিতে যদি আমরা জানি সেটা হচ্ছে নেগেটিভ ভেক্টর, আর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে রিসিপ্রোকাল ভেক্টর। আসলে এই দুটো ভেক্টরের সংজ্ঞায় আমরা কি জেনেছিলাম? কোনো ভেক্টরের যদি কোনো ভেক্টর পরস্পর দুটি ভেক্টর, এদের মান একই কিন্তু দিক যদি অপোজিট হয়, তাহলে আমরা সেই ভেক্টরকে বলেছিলাম নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর। পাশাপাশি বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভেক্টর দুটির দিক একই কিন্তু মান বিপরীত। সাপোজ শিক্ষার্থীরা, আমরা যে উদাহরণটা এখানে দিলাম, দুটি ভেক্টর, একটি ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি। এইটার ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ প্রথম ভেক্টরের ভ্যালু হচ্ছে 5, দ্বিতীয় ভেক্টরের ভ্যালু হচ্ছে 1/5। অর্থাৎ এখানে কিন্তু দিক রাশিটা একই আছে কিন্তু ভ্যালু কিন্তু পরস্পরের বিপরীত। এমন যদি দুটি ভেক্টর হয় তখন আমরা সেই দুটি ভেক্টরকে বলি রিসিপ্রোকাল ভেক্টর। পাশাপাশি নেগেটিভ ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? এখানে লক্ষ্য করতে হবে যে এই দুটি ভেক্টর, এদের ভ্যালু কিন্তু সমান, 5, 5। এটা হচ্ছে আই, এটা হচ্ছে -i, অর্থাৎ একটা আর একটার দিকে বিপরীত কিন্তু ভ্যালুতে সমান। সেই ভেক্টরকে আমরা বলি, সেই ভেক্টর দ্বয়কে আমরা বলি বিপরীত ভেক্টর, অর্থাৎ এ এবং বি এক্ষেত্রে পরস্পর বিপরীত ভেক্টর। আর এখানে এ এবং বি পরস্পর বিপ্রতীপ ভেক্টর। কাজেই
এই দুটি ভেক্টর কখনোই একই নয় বা সিমিলারও নয়। এটা আমাদের আলোচনায় গত আলোচনায় আমাদের একটু প্রয়োজন ছিল, সেটা আমরা দেখে নিলাম। এছাড়াও শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যে ভেক্টরগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম তার মধ্যে আরেকটা ভেক্টর আছে সমতলীয় ভেক্টর। এই ভেক্টরটা সম্পর্কেও আমাদের গত ক্লাসে আলোচনা হয়নি, এটা আমরাও জেনে নিই। যদি একাধিক ভেক্টর একই তলে থাকে বা অবস্থান করে, সেক্ষেত্রে ওই সকল ভেক্টরগুলোকে সবাইকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। সাপোজ এটা একটা তল আমরা যদি ধরে নিই, এখানে প্রতিটি ভেক্টরই, এটা যদি আরও ধরে নিই ডি ই এফ জি, DEFG একটা তল এবং সেই তলে অবস্থিত ABC তিনটি ভেক্টরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। ত্রিভুজ সূত্র সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আরও যে ভেক্টরের অ্যাডিশন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এই ত্রিভুজ সূত্র সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সেই আলোচনায় ছিল যখন দুটি ভেক্টরের অ্যাডিশনের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে আমরা কিভাবে যোগ করতে পারি। সাধারণ বীজগণিতের নিয়মে তো যোগ করা যায় না ভেক্টর রাশিকে, সেক্ষেত্রে আমরা যোগের একটা বিশেষ নিয়ম ফলো করি। সেই সূত্র সেটা হচ্ছে লজ অফ ট্রায়াঙ্গল, অর্থাৎ ত্রিভুজ সূত্র। ত্রিভুজের সূত্র হচ্ছে দুইটি ভেক্টরকে যদি একটির প্রান্ত বিন্দুতে অপরটির আদি বিন্দু রেখে প্রথমটির আদি বিন্দু এবং শেষটির প্রান্ত বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা ওই দুটি ভেক্টরের অ্যাডিশন বোঝাবে বা যোগফল বোঝাবে। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখেছিলাম একটা ভেক্টর রাশি এ আর একটা ভেক্টর রাশি ডি, তাহলে প্রথমটির আদি বিন্দু দ্বিতীয়টির প্রান্ত বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়। সেই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা আমরা ধরে নিলাম এটা সি, এক্স ওয়াই জেড, এটা যদি একটা ত্রিভুজ তৈরি হয় তাহলে এই ত্রিভুজের এই সূত্রানুসারে আমরা লিখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু জেড এক্স নয়। আমরা বলেছিলাম শিক্ষার্থীরা মনে করো এটা বিপরীত ক্রমে হবে, অর্থাৎ এক্স জেড, কখনোই জেড এক্স নয়। জেড এক্স নয়, এটা কিন্তু অত্যন্ত সতর্কভাবে আমাদের স্মরণ রাখতে হবে যে এই যে দুটি ভেক্টর এ বি, এই দুটি ভেক্টরের অ্যাডিশনের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রর নিয়ম অনুসারে তৃতীয় বাহু দ্বারা তাদের যোগফল প্রকাশ করি এবং সেটা হবে বিপরীত ক্রমে। যেহেতু আমাদের দিক রাশিতে দিক সুনির্দিষ্ট, সে কারণে আমাদের এখানে জেড এক্স হবে না, হবে আছে জে এক্স জেড, এক্স জেড। এটা ছিল ত্রিভুজের সূত্র।
ভেক্টর অ্যাডিশনের ত্রিভুজ সূত্র। এখন আমরা বহুভুজ সূত্র সম্পর্কে আলোচনা করব। বহুভুজ সূত্র হচ্ছে যখন দুইয়ের অধিক ভেক্টরের অ্যাডিশনের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রকে আর ব্যবহার করতে পারবো না, যেহেতু ত্রিভুজ সূত্রে ভেক্টর অনলি দুটো হইলে যোগ করা যায়, কিন্তু দুইয়ের বেশি হইলে যোগ করা যায় না। তো এখন আসা যাক বহুভুজ সূত্রটা কেমন। এটা জাস্ট সিমিলার ট্রায়াঙ্গুলার সাথে অনেকটাই সিমিলার, সেটা আমরা এখন দেখি। শিক্ষার্থীরা, একাধিক ভেক্টর এগুলো আছে দুইয়ের অধিক ভেক্টর এ বি সি ডি। এই ভেক্টরগুলোকে যদি আমরা অ্যাডিশন করতে চাই, তাহলে কিভাবে অ্যাডিশন করব, সেটা হচ্ছে আমরা বহুভুজ সূত্রের সাহায্যে অ্যাডিশন করব। এখন দেখা যাক বহুভুজ সূত্র কি। এখন আমরা যদি এই চারটি ভেক্টরকে ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধরে নিই, তাহলে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যেমন প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু স্থাপন করেছিলাম, এখন আমরা সেটা বহুভুজ সূত্রের বেলায় প্রথমটির প্রান্ত বিন্দুতে দ্বিতীয়টির আদিবিন্দু, দ্বিতীয়টির প্রান্ত বিন্দুতে তৃতীয়টির আদিবিন্দু, তৃতীয়টির প্রান্ত বিন্দুতে চতুর্থটির আদিবিন্দু স্থাপন করে সর্বশেষ প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের প্রান্তবিন্দু যোগ করলে আমরা একটা বহুভুজ পাব। সেই বহুভুজের সর্বশেষ বাহুর বিপরীত ক্রমে আমরা সর্বশেষ বাহু দ্বারা ওই চারটি ভেক্টরের যোগফল পাবো, বা অ্যাডিশন করলে যেটা পাবো সেটা হবে চতুর্থ ভেক্টরের পরের বাহু, অর্থাৎ সর্বশেষ বাহুর সমান। দেখে নেওয়া যাক। একটা, দুটো, তিনটা, চারটা। শিক্ষার্থীরা, আমরা একটা বহুভুজ পেয়ে গেছি। বহুভুজ পাওয়ার সর্বশেষ যে বাহুটা আমরা বলছি, যে এটাকে আমরা যদি মার্কিং করি, পি কিউ আর এস টি, আমরা যে বহুভুজটি পেলাম চারটা ভেক্টর একটার সাথে আর একটা সংযুক্ত করে যে বহুভুজটা পেলাম, সেই বহুভুজটা আছে পি কিউ আর এস টি। এই বহুভুজের সর্বশেষ বাহু হচ্ছে পি টি। অর্থাৎ এক্ষেত্রে আমরা সেই ত্রিভুজ সূত্রের সাথে সিমিলার করেই বলছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটাকে আমরা দিলাম ই ভেক্টর। এটা হচ্ছে বহুভুজ সূত্র। এই বহুভুজ সূত্রে আমরা লক্ষ্য করছি যে প্রথমটির প্রান্ত বিন্দুতে দ্বিতীয়টির আদিবিন্দু, দ্বিতীয়টির প্রান্ত বিন্দুতে তৃতীয়টির আদিবিন্দু, তৃতীয়টির প্রান্ত বিন্দুতে চতুর্থটির আদিবিন্দু সংযুক্ত করে প্রথমটির আদিবিন্দু এবং চতুর্থটির প্রান্ত বিন্দু সংযুক্ত করলে একটা ক্ষেত্র পেলাম। সেই ক্ষেত্রটা হচ্ছে বহুভুজ ক্ষেত্র। সেই বহুভুজ ক্ষেত্রের সর্বশেষ বাহু হচ্ছে পিটি। এটা বিপরীত ক্রমে আমরা এই পিটি দ্বারা এই চারটি ভেক্টরের লব্ধি পাব। এটাকে এভাবে লেখা যায়, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস
প্লাস এস টি সমান সমান, এখানে টিপি লেখা যাবে না, এটা বিপরীত ক্রমে লিখতে হবে, অর্থাৎ পিটি। বিটি ভেক্টরকে, লব্ধি ভেক্টরকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে বহুভুজ সূত্র। দুইয়ের অধিক যখন ভেক্টর থাকবে, সেই দুইয়ের অধিক ভেক্টরের যোগফলের ক্ষেত্রে আমরা এই বহুভুজ সূত্র ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, এখন আমরা ভেক্টর এডিশনের আরেকটি সূত্র জানব। সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র। এই সূত্রের বহুল ব্যবহার আমাদের এই চ্যাপ্টারে আছে। দৈনন্দিন জীবনে আমরা যেমন কিছু ঘটনার সম্মুখীন হই, যেমন বৃষ্টির দিনে চলার সময় ছাতা আমরা হেলে ধরি, তারপরে সাইকেলে বা কোনো যানে চড়ে যখন আমরা যাই কিংবা দৌড়াই কিংবা হাঁটি, তখন বাতাস আমাদের দেহে বাধা পায়, সেক্ষেত্রে এর একটা লব্ধি বেগ থাকে। এটা একটা দৈনন্দিনকার আমাদের উদাহরণ হিসেবে ধরতে পারি। আমরা নদীতে নৌযান চলার সময় এপার ওপার যখন আমাদের হতে হয়, সেক্ষেত্রে আমরা লব্ধি বেগ সম্পর্কে আমাদের যে ধারণাটা বা বিশ্লেষণটা আমরা পাই, সেটা এই সামান্তরিক সূত্রের সাহায্যে অ্যানালাইসিস করতে পারি। বিশেষ করে আমরা যারা ঢাকাতে যাই, যারা ফেরিতে পারাপার করি, আমরা অবশ্যই লক্ষ্য করেছি যে ফেরি সোজাসুজি পার হতে পারে না। কেন পার হতে পারে না, সেই বিশ্লেষণ কিন্তু আমরা এই সামান্তরিক সূত্রের সাহায্যে পাই। এখন এই সামান্তরিক সূত্র কি, সেটা আমরা এখন জানব। শিক্ষার্থীরা, আসা যাক সামান্তরিক সূত্রটা কি। শিক্ষার্থীরা, দুটি ভেক্টর যদি একই বিন্দু থেকে ক্রিয়াশীল থাকে ভিন্ন দিকে, এখানে ওএ বরাবর একটি, আরেকটি ধরলাম ওসি বরাবর আরেকটি, এই দুটি ভেক্টর আমরা ধরে নিলাম একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ। পি এবং কিউ এই দুটি ভিন্ন ভেক্টর একই বিন্দু ও হতে আলাদা দিক বরাবর, একটা আছে ওএ আর একটা আছে ওসি বরাবর ক্রিয়াশীল। এই দুটি ভেক্টরকে যদি আমরা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে এই দুটি ভেক্টর পি এবং কিউ, এই দুটি ভেক্টরের লব্ধি বা অ্যাডিশনটা হবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। কোন কর্ণ বরাবর? যেহেতু সামান্তরিকে দুটি কর্ণ থাকে, সেটা হচ্ছে যে বিন্দু থেকে তারা ক্রিয়াশীল ছিল সেই বিন্দু থেকে বিপরীত সামান্তরিকের বিপরীত কৌণিক বিন্দু বরাবর যে কর্ণ থাকে, সেই কর্ণটা হবে এই দুটি ভেক্টরের লব্ধি। দেখা যাক, সামান্তরিক আমরা অঙ্কন করি। আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম ও এ বি সি। এই সামান্তরিকের কর্ণ আছে দুইটি, একটা আছে এসি আর একটা আছে ওবি।
এই ওবি কর্ণ দ্বারা পি এবং কিউ ভেক্টরের লব্ধি প্রকাশ হবে। এটাকে আমরা ধরে নিলাম আর। তাহলে সামান্তরিক সূত্রানুসারে আমরা এখন লিখতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। তাহলে সূত্রটা কেমন, আমাদের সূত্রটা কেমনভাবে বলা যাবে সেটা এখন আলোচনা করি। যদি দুইটি ভেক্টর সমজাতীয়, দুইটি ভেক্টর ভিন্ন দিকে একই বিন্দু থেকে ক্রিয়াশীল হয়, তাহলে ওই দুটি ভেক্টরকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে অঙ্কিত যে সামান্তরিক হবে তার কর্ণই হবে ওই দুটি ভেক্টরের লব্ধি। সেটা চিত্রানুসারে আমরা লিখছি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এখন লব্ধির মানটা কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। লব্ধির মান নির্ণয় করতে যে আমরা ধরে নিলাম পি এবং কিউ ভেক্টর দুটি আলফা কোণে ক্রিয়ারত। পি এবং কিউ ভেক্টর দুটি পরস্পর আলফা কোণে ও বিন্দু থেকে ক্রিয়ারত। ও এ এবং ও সি বাহুকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম ও এ বি সি। এই ও এ বি সি সামান্তরিকের ও বি কর্ণ দ্বারাই হবে ওই দুটি ভেক্টরের লব্ধি। এখন আসি, এইটাকে ও একে সামনের দিকে বর্ধিত করে দিলাম, ও একে সামনের দিকে বর্ধিত করে দিলাম, আর বি থেকে একটা লম্ব টানলাম, বিডি লম্ব। এই বিডি লম্ব যখন আমরা অঙ্কন করলাম তখন এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়ার পর আমরা এখন ও বিডি ত্রিভুজ, এই ত্রিভুজে ডি কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা লিখতে পারি ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার। ওডিকে আমরা লিখতে পারি ওএ প্লাস এডি। এটাকে আমরা বীজগণিতের যে সাধারণ সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের মুখস্থ আছে, সেই সূত্রের সাহায্যে যদি আমরা বর্ধিত করি তাহলে লেখা যায় ওএ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি। এটা হচ্ছে বীজগণিতের সাধারণ সূত্র দ্বারা আমরা বর্ধিত করলাম। এখন ওবি স্কোয়ার সমান সমান আমরা লিখে ফেলছি ওএ স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2OA is OA ইন্টু এডি প্লাস বিডি স্কোয়ার। শিক্ষার্থীরা, এখান থেকে যদি আমরা এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরে নিই তাহলে এখান থেকে আমরা বিডি এবং এডির একটা রিলেশন পাই, যেটা আমাদের এই ইকুয়েশনে উপস্থিত আছে। এই যে, সেক্ষেত্রে আমরা এ বি ডি এই ত্রিভুজ থেকে কি পাই, এই ত্রিভুজের ডি কোণ 90 ডিগ্রি। সেক্ষেত্রে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার।
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এই দুটোর পরিবর্তে আমরা এখন লিখতে পারি শিক্ষার্থীরা এখন আমরা যে নতুন সমীকরণ পেলাম, এই সমীকরণে ও এর ভ্যালু আছে পি, এ বি এর ভ্যালু আছে ও সির ভ্যালুর সমান। যেহেতু এইটা আর এইটা একই দিক বরাবর যদি আমরা বিবেচনা করে নিই, তাহলে ও সি এবং এ বি পরস্পর বিনিময়যোগ্য হবে। সেক্ষেত্রে আমরা এ বিকে ও সি এর ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে আমরা এখানে লিখি ও এ অর্থাৎ পি স্কোয়ার, এ বি অর্থাৎ ও সি যেটা কিউ স্কোয়ার প্লাস 2 ও এ অর্থাৎ পি, এডি সমান সমান আমাদের জানা নাই, এডি সমান সমান আমাদের জানা নাই। তা এখন এডি সমান সমান আমরা কি পেতে পারি সেটা আমরা বের করব ত্রিকোণমিতির সূত্র থেকে। সেটা হচ্ছে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। তাহলে আমাদের এইটা প্রয়োজন এডি, এডি হচ্ছে ভূমি। তাহলে ভূমি কোথা থেকে পাওয়া যায়? কজের ত্রিকোণমিতিক অনুপাত থেকে। আমরা জানি কজ, এটা যদি আলফা হয়, অনুরূপ কোণের সংজ্ঞানুসারে এটাও আলফা। তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি অতিভুজ বাই ভূমি। কোনটা হবে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এবি। তাহলে এডি ইজ ইকুয়াল টু আমরা পাই এবি কজ আলফা, এবি হচ্ছে ওসি এর পরস্পর বিনিময়যোগ্য, তাহলে এটা কিউ কজ আলফা। তাহলে এখানে আমরা কিউ কজ আলফা লিখে দেব, আর ওবি সমান সমান এটা আর, এখানে রুট চাপাই দেব। এইটা হচ্ছে শিক্ষার্থীরা লব্ধির মান। এখন এই লব্ধির সূত্র দ্বারা আমরা ওই যে বাতাসের প্রবাহের দিক নির্ণয়, নৌযান দিয়ে নদী পারাপারের যে ঘটনাটা সেটা ব্যাখ্যা করা, তারপরে বৃষ্টির সময় ছাতা হেলে ধরা, এই সমস্ত ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যার জন্য আমাদের এই লব্ধির সূত্র খুবই প্রয়োজন, এটারে বলে লব্ধির মান। এছাড়াও আরেকটা সূত্র আমাদের এই সামান্তরিক সূত্র থেকে জানার প্রয়োজন আছে, সেটা হচ্ছে দিক। সেটা আমাদের আজকের ক্লাসের সময় স্বল্পতার কারণে নির্ণয় করা সম্ভব হচ্ছে না। নেক্সট ক্লাসে আমরা লব্ধির মানের পাশাপাশি দিক বের করব। সেই সূত্র বের করার পর আমরা এই প্রাকৃতিক ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত উদাহরণ দিয়ে আমরা বিশ্লেষণ করব। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। পাশাপাশি আজকের ক্লাসে যে সূত্রটা আলোচনা হলো সেটা সম্পর্কে তোমরা বাড়িতে বসে বইয়ের সাথে মিলিয়ে প্র্যাকটিস করবা, এই আশা করে আগামী দিনের ক্লাসে আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।